আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ। এখানে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটিকে আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনের সুবিধার্থে সামান্য কিছু পরিবর্তনও করা হয়েছে। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোন রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এই অডিও পরিবেশনের উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। গল্পটি পরিণত মনের মানুষদের জন্য। গল্প পাঠে সৌভিক সাহা এবং সন্তু ধর। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ, দ্বিতীয় এবং শেষ পর্ব। আমার দিনের বেলাগুলোর সঙ্গে রাত্রের একটা ভারী বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেখে কাজ করতে যেতাম, আর শূন্য স্বপ্নময়ী মায়াবিনীর রাত্রিকে অভিসম্পাত করতে থাকতাম। আবার যে সন্ধ্যা হয়ে আসত, আবার দিনের বেলাকার কাজকর্মের অস্তিত্বটাকে নিতান্ত তুচ্ছ, কেমন একটা মিথ্যে, কেমন একটা হাস্যকর বলে মনে হতে থাকত। সন্ধ্যের পরে আমি যেন একটা নেশার জালের মধ্যে বিহ্বল ভাবে জড়িয়ে পড়তাম। কত শত বছরের আগেকার কোন এক অলিখিত ইতিহাসের ভিতর যেন আমি নয়, অন্য আর একটা কে হয়ে উঠতাম। তখন মাথায় একটা লাল মখমলের ফেজ পড়তাম, পরনে ঢিলে পাজামা, ফুলকাটা কাবা আর রেশমের লম্বা চোগা পরে রঙিন রুমালে আতর মেখে অনেক যত্ন করে সাজ করতাম। সিগারেট ফেলে দিয়ে গোলাপ জল দেওয়া পাকানো বিরাট আলবোলা নিয়ে একটা উঁচু গদির বড় কেদারায় গিয়ে বসতাম, যেন রাত্রে কোন এক অপূর্ব প্রিয় সম্মেলনের জন্য পরম আগ্রহ নিয়ে প্রস্তুত হয়ে বসে থাকতাম। তারপর অন্ধকার যতই ঘন হয়ে আসত, ততই কি যে একটা অদ্ভুত ব্যবহার করতে থাকত, তা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছেঁড়া ছেঁড়া অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বিরাট প্রাসাদের ঘরে ঘরে উড়ে বেড়াত। খানিক দূর পর্যন্ত তার দেখা পাওয়া যেত, কিন্তু তারপরে আর শেষ দেখা যেত না। আমিও সেই ঘুরতে থাকা বিচ্ছিন্ন অংশগুলোর অনুসরণ করে সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। এই টুকরো টুকরো স্বপ্নের আবর্তের মধ্যে কখনো হেনার গন্ধ, কখনো সেতারের শব্দ, কখনো সুগন্ধি বাতাসের হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকের মতো দেখতে পেতাম। তারই জাফরানি রঙের পাজামা, দুটি লালচে সাদা কোমল পায়ে বাঁকানো চুরির চুটি পরা, বুকে চুরির ফুল কাটা কাঁচুলি, মাথায় একটা লাল রঙের টুপি, আর তার থেকে সোনার ঝালর তার কপাল আর গাল ঘিরে রেখেছে। ওহ, সে আমাকে একেবারে পাগল করে দিয়েছিল। আমি তারই অভিসারে প্রতি রাতে ঘুমের পাতাল রাজ্যে স্বপ্নের জটিল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে ঘরে ঘরে ঘুরে বেড়িয়েছি। এক একদিন সন্ধ্যের সময় বড় আয়নার দুদিকে দুটো বাতি জ্বালিয়ে যত্ন করে শেখাচাতার মতো সাজ করছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেতাম
আয়নায় আমার প্রতিবিম্বের পাশে ক্ষণিকের জন্য সেই তরুণ ইরানের ছায়া এসে পড়ল। পলকের মধ্যে ঘাড় বেঁকিয়ে তার ঘন কালো বড় বড় চোখের তারায় আবেগ ভরা কটাক্ষ করে সরস সুন্দর ঠোঁটে একটা কি অস্ফুট ভাষার আভাস মাত্র দিয়ে নাচের ভঙ্গিতে তার শরীরটিকে উপরের দিকে দ্রুত ঘুরিয়ে নিয়ে আয়না দিয়ে মিলিয়ে যেত। পাহাড়ের বাগানের সমস্ত সুগন্ধ নিয়ে একটা উত্তাম বাতাস এসে আমার বাতি দুটো নিভিয়ে দিত। আমি সাজসজ্জা ছেড়ে দিয়ে সেই সাজঘরের বিছানায় রোমাঞ্চিত দেহে চোখ বুজে শুয়ে থাকতাম। আর চারদিকে সেই বাতাসের মধ্যে, চারপাশের সেই আড়ালি পাহাড়ের সুগন্ধের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক নরম কোমল হাতে স্পর্শ নিভৃত অন্ধকার ভর্তি করে ভেসে বেড়াতো। আমার কানের কাছে যেন কোন কোন শব্দ শুনতে পেতাম। আমার কপালের উপর সুগন্ধি নিঃশ্বাস এসে পড়ত, আর আমার গালে একটি মৃদু সুগন্ধ মাখার নরম ওড়না বারবার উড়ে উড়ে এসে আমাকে ছুঁয়ে যেত, যেন একটু একটু করে কোন একটা মায়াবী সাপ আমাকে তার মাদক বেষ্টনে বেঁধে ফেলত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলে অসাড় দেহে গভীর ঘুমে ঢলে পড়তাম। একদিন বিকেলবেলা ঘোড়া চড়ে বাইরে যাবো ঠিক করলাম। একটা কাঠের লাঠিতে আমার সাহেবী হ্যাট আর খাটো কোটটা দুলছিল। পেড়ে নিয়ে পড়তে যাচ্ছি, এমন সময় সুস্তা নদীর বালি আর অরালি পর্বতের শুকনো পাতার ধ্বজা তুলে হঠাৎ একটা প্রচন্ড ঘূর্ণা বাতাস আমার সেই কুর্তার টুপি ঘোরাতে ঘোরাতে নিয়ে চলল। তার সঙ্গে কল কল করে একটা ভীষণ মিষ্টি হাসি সেই হাওয়ার সঙ্গে ঘুরতে ঘুরতে কেমন যেন মজা করে পর্দায় পর্দায় ধাক্কা দিতে দিতে উঁচু থেকে আরো উঁচু সরে উঠতে উঠতে সূর্যাস্তের কাছে গিয়ে মিলিয়ে গেল। সেদিন আমার আর ঘোড়া চড়া হলো না। তার পরদিন থেকে আমি সেই হাস্যকর খাটো কুর্তা আর সাহেবে হাত পড়া একেবারেই ছেড়ে দিলাম। আবার সেদিন মাঝরাতে বিছানার উপর উঠে বসে শুনতে পেলাম কে যেন ঘুমরে ঘুমরে একেবারে বুক ফাটিয়ে কাঁদছে। মনে হলো এই তো যেন যেন আমার কাঠের নিচে এই বিরাট প্রাসাদের পাথরের ভিতের তলায় একটা ভেজা কবরের ভেতর থেকে যেন আমাকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। বিস্ফল স্বপ্নের দরজা ভেঙে তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভেতর দিয়ে পাহাড়ের উপর দিয়ে নদী পার হয়ে তোমাদের সূর্যের আলো মাখা ঘরে আমাকে নিয়ে যাও। আমাকে উদ্ধার করো। আমি কে? কে আমি? আমি কেমন করে তাকে উদ্ধার করব? আমি এই ঘূর্ণমান, এই সবসময় বদলাতে থাকা এই স্বপ্নের প্রবাহের মধ্য থেকে আমি কোন সুন্দরীকে কি করে উদ্ধার করব? কি করে?
কবে ছিলে? কোথায় ছিলে তুমি? কোন শীতল উৎসের নদীর তীরে, খেজুর গাছের ছায়ায়, কোন মরুবাসিনীর কোলে জন্ম নিয়েছিলে? বলো না, বলো না আমাকে। তোমাকে কোন বেদুইন দস্যু ফুলের কুঁড়ির মতো মায়ের কোল থেকে টেনে ছিঁড়ে বিদ্যুৎগামী ঘোড়ার পিঠে চড়িয়ে জ্বলন্ত বালির রাশি পার করে কোন রাজপুরীর দাসীহাটে বিক্রি করে দিয়েছিল? কে কে করেছিল এমন? বলো না, সেখানে কোন বাদশাহের বৃত্ত তোমার নতুন যৌবনের সৌন্দর্য দেখে সোনার মোহর গুনে দিয়ে সমুদ্র পার করে তোমাকে সোনার পালকিতে বসিয়ে তার প্রভুগৃহের অন্তঃপুরে উপহার দিয়েছিল? সেখানে কি ইতিহাস? বলবে, বলবে আমাকে? সেই সারেঙ্গীর সঙ্গীত, নূপুরের আওয়াজ, সেই সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত, কি অসীম ঐশ্বর্য আর কি অনন্ত কারাগার। এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করে উঠল, তোমার যাও, তোমার যাও, সব উঠে তোমার যাও। তাকিয়ে দেখলাম সকাল হয়ে গিয়েছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে এসে আমার হাতে দিল। রান্নার পাচক এসে সালাম করে জিজ্ঞেস করলো, আজ কি খানা তৈরি করবো বাবু? এবার আমি বললাম, না না, অনেক হয়েছে, আর নয়, এ বাড়িতে আর থাকা যাবে না। সেদিনই আমার জিনিসপত্র তুলে আপিসের ঘরে গিয়ে উঠলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে কেন জানি অল্প হাসল। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। কিন্তু যতই বিকেল হয়ে আসতে লাগলো, আমি যেন অন্যমনস্ক হয়ে উঠতে লাগলাম। মনে হতে লাগলো, এ কেমন করে হবে? আমাকে আমাকে তো যেতে হবে। হ্যাঁ, আমার কোথায় যেন যাওয়ার আছে। এসব তুলোর পরীক্ষার কাজটা নিতান্ত অনাবশ্যক বলে মনে হলো। নিসাবের নিসামতো আমার কাছে কিছু বেশি বলে মনে হলো না। কি বলবো, আমার চারপাশে যা কিছু বর্তমান, যা কিছু আমার চারিদিকে চলছে, ফিরছে, খাটছে, খাচ্ছে, এই সমস্ত কিছু আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, একেবারে অকিঞ্চিত কর বলে মনে হতে লাগলো। আমি কলম টলম ছুঁড়ে ফেলে বিরাট খাতাটা দুম করে বন্ধ করে একেবারে তক্ষুনি টমটম চড়ে ছুটলাম। দেখলাম আমার টমটম একেবারে ঠিক গোধূলি মুহূর্তে যেন নিজে থেকে সেই পাষাণ প্রাসাদের দরজার কাছে গিয়ে থামল। তাড়াতাড়ি সিঁড়ি পার হয়ে ঘরের মধ্যে এসে দাঁড়ালাম। আজ সব নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে রয়েছে। অনুতাপে আমার বুকের ভেতরটা কুমড়ে উঠতে লাগলো। কিন্তু এই অনুতাপ আমি কাকে জানাবো, কার কাছে ক্ষমা প্রার্থনা করব? চারপাশে তাকিয়ে তখন কাউকে খুঁজে পেলাম না। একেবারে শূন্য মনে অন্ধকার ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করতে লাগলো একটা যন্ত্র হাতে নিয়ে কাউকে উদ্দেশ্য করে গান গাই, বলি, দেখো, যে যে পতঙ্গ তোমাকে ফেলে পালানোর চেষ্টা করেছিল সে আবার মরার জন্য ফিরে এসেছে। দেখো, এবার তাকে ক্ষমা করো, তার পুরো ডানা একেবারে পুড়িয়ে ছাই করে দাও, একেবারে ভস্ম করে ফেলো। কিন্তু কিন্তু দেখা দাও, কোথায় কোথায় তুমি? ক্ষমা করো, ক্ষমা করো আমাকে।
দেখা দাও। হঠাৎ উপর থেকে আমার কপালে দুফোঁটা জল এসে পড়ল। সেদিন আরালি পর্বতের চূড়ায় ঘন মেঘ করেছিল। অন্ধকার অরণ্য, সুস্তা কালো কালির মতো জল কিসের যেন একটা ভীষণ প্রতীক্ষা করেছিল। জল, স্থল, আকাশ, সমস্ত কিছু যেন একসঙ্গে শিউরে উঠল। আর হঠাৎ করে বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড ঝড় একেবারে শিকল ছেড়ে পাগলের মতো পথহীন সুদূর বনের ভেতর দিয়ে আর্তচিৎকার করতে করতে ছুটে আসলো। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দরজা আছড়ে তীব্র বেদনায় যেন হু হু করে কাঁদতে লাগলো। আজ বৃদ্ধরা সবাই আবেশ করেছিল। এখানে আলো জ্বালানোর মতো কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে বাড়ির ভেতর নিকষ কালো অন্ধকারের মধ্যে আমি একেবারে স্পষ্ট অনুভব করতে লাগলাম একজন রমণী পালঙ্কের নিচে গালিচার উপরে উপুর হয়ে পড়ে শক্ত মুঠিতে নিজের খোলা চুল টেনে টেনে ছিঁড়ছে। তার সাদা ধপধপে কপাল দিয়ে রক্ত ফেটে পড়ছে। কখনো সে তীব্র অট্টহাসিতে হা করে হেসে উঠছে, কখনো আবার ফুলে ফুলে ফেটে ফেটে কেঁদে উঠছে। দু হাতে জামা কাপড় সমস্ত ছিঁড়ে ফেলে নিজের বুকে আঘাত করছে। খোলা জানলা দিয়ে বাতাস গর্জন করে আসছে। মুষলধারে বৃষ্টি এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সমস্ত রাত্রি যেন ঝড়ও থামে না, আর তার কান্নাও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারের ভিতর ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই। কাকে সান্ত্বনা দেব? এই যে প্রচন্ড অভিমান, এই অশান্ত আক্ষেপ, এই কার অভিমান? আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ পাগল চিৎকার করে উঠল, दफा जाओ, हटाओ, अरे सब झूठ है, दफा जाओ। দেখলাম ভোর হয়ে গেছে। মেহের আলী এই প্রচন্ড দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রাসাদ ঘুরে ঘুরে তার অভ্যস্ত চিৎকার করে চলেছে। दफा जाओ, हटाओ। হঠাৎ আমার মনে হলো হয়তো এই মেহের আলীও একসময় আমার মতো এই প্রাসাদে বাস করেছিল, আর এখন পাগল হয়ে রাস্তায় বেরিয়ে এই পাষাণ রাক্ষসের মোহে আকৃষ্ট হয়ে প্রতিদিন ভোরবেলা ঘুরতে আসে। আমি তখনই সেই বৃষ্টিতে পাগলার কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই এই মেহের আলী, क्या झूठ है रे? हाँ, क्या झूठ है? সে আমার কথার কোনো উত্তর দিল না। আমাকে ঠেলে ফেলে দিয়ে অজগরের কবলের চতুর্দিকে ঘুরতে থাকা মহাবিষ্ট পক্ষীর মতো বাড়ির চারদিকে ঘুরতে লাগলো। हटाओ, दफा जाओ, दफा जाओ, सब झूठ है, सब झूठ है, सब 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 झूठ है। আমি সেই প্রচন্ড ঝড় জলের মধ্যেও পাগলের মতো আপিসে গিয়ে করিম খাঁকে ডেকে বললাম, এই
এসবের মানে কি? আমাকে আমাকে পরিষ্কার করে বলো। তুমি না প্রথম দিন আমাকে ওখানে থাকতে বারণ করেছিলে? বলো আমাকে। বৃদ্ধ যা বলল, কি বলি, আসল কথা হলো যে ওই প্রাসাদে এক সময় অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হতো। সেই সমস্ত মনের যন্ত্রণায়, সেই সমস্ত নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেকটি পাথরের খণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রয়েছে। জ্যান্ত মানুষ পেলেই তাকে পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যারা 3 রাত্রি ওই প্রাসাদে বাস করেছে তাদের মধ্যে কেবল ওই একমাত্র মেহের আলী পাগল হয়ে বেরিয়ে এসেছে। এ পর্যন্ত তার গ্রাস কেউ কাটাতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আমার উদ্ধারের কি কোনো রাস্তা নেই? একটা কোনো রাস্তা তো হবে। হ্যাঁ, বৃদ্ধ বলল, আছে, একটা মাত্র উপায় আছে, কিন্তু তা খুবই কঠিন। তোমাকে বলছি, কিন্তু তার আগে এই গুলবাগের এক ইরানি কৃতদাসীর একটা ইতিহাস বলা দরকার। তেমন আশ্চর্য এবং তেমন বুক ফাটানো ঘটনা এই সংসারে আর কখনো ঘটেছে কিনা সন্দেহ। গল্প ভালোই চলছিল। এমন সময় কুলিরা এসে খবর দিল যে গাড়ি আসছে। বাবু, ট্রেন আসতেছে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে বাঁধতে গাড়ি এসে পড়ল। সে গাড়ি ফার্স্ট ক্লাসে একজন ইংরেজ জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিলেন। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখেই হ্যালো বলে চিৎকার করে উঠলেন। হ্যালো স্যার। তারপর তাকে নিজের গাড়িতে তুলে নিলেন। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি যে কে সে খবর আর পেলাম না। গল্পের শেষও শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদের বোকার মতো দেখে মজা করে ঠকিয়ে গেল। আরে গল্পটা আগাগোড়া বানান। কিন্তু আমার আত্মীয়টি সেটি মানতে চাইলেন না। আর এই তর্কের উপলক্ষে আমার থিওসফিস্ট আত্মীয়টির সঙ্গে আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটে গেছে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষুধিত পাষাণ, দ্বিতীয় এবং শেষ পর্ব। ইরানি মহিলার চরিত্রে আলিমপনা রায়। গল্পের কিছু অংশের পাঠে সন্তু ধর। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। গল্পের সূত্রধার। গল্পের বাকি অংশের পাঠে অন্যান্য চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।